খুবই কঠিন একটা কাজ আমার পক্ষে অন্তত, কারণ আমার পক্ষে সবচেয়ে সহজ হচ্ছে জেলে ঢোকাবো, জেলের ভাত খাওয়াবো, ঘানি টানাবো, ইত্যাদি ইত্যাদি বলবো। এগুলো সহজ, প্রায় মুখস্থের মতো আউড়ে যেতে পারি আর, কিন্তু এই টপিকটায় মুখস্থের মতো আওড়ানোটা একটু কঠিন। রিয়ার কথাটা আর একটু কঠিন করে দিয়েছে, আবেগ ইত্যাদি নিয়ে সব বলছিল না শুরুতে, শুরুতে না এই এখন আর কি খান। তো আবেগ তো আছে সবাই, কিন্তু আবেগের বহিঃপ্রকাশটা সেইটা এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম হয়। আমার এখানে ঠিক ব্যক্তির কথা বলা উচিত নয়, আমার মতো আরো অনেকের এরকম আছেন যাদের নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল যখন ব্যক্তিগত সম্পর্কের খাতিরে প্রেম, ভালোবাসা, ভালো লাগা, একসাথে থাকা, অন্তত কিছুদিন থাকা, সিচুয়েশনশিপে থাকা, এখন যেরকম যেরকম পরিবর্তিত সময় হচ্ছে সেরকম হতে হতে অনেকেরই এই অভিযোগটা শুনতে হয়েছে যে বড্ড কাঠখোট্টা, অমুককে দেখেছো জন্মদিনে কি সুন্দর একটা কবিতা লিখে উইশ করেছিল, যা হয় হওয়ার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু আমরা একটু আমাদের মতো আরো অনেকে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়, আমরা একটু ইন্ট্রোভার্ট, সেখানে আবেগটা ওই অনেকটা রক্তক্ষরণটা আসলে বাইরে হচ্ছে না ভেতরে হচ্ছে। যারা এক্সট্রোভার্ট তাদের সুবিধা হচ্ছে রক্তক্ষরণটা বাইরে হয়, সোশ্যাল মিডিয়ায় হয়, বন্ধু বান্ধবের কাছে হয়, পাড়ার চায়ের থেকে হয়। আমাদের ক্ষেত্রে সেটা হওয়া একটু মুশকিল। আর এটা কে যে না জানে যে মাথা ফেটে গেলে যদি আপনার রক্তটা বাইরে বেরিয়ে যায়, ডাক্তারবাবু আছেন ভালো জানবেন, মাথা ফেটে গেলে যদি আপনার রক্তটা বাইরে বেরিয়ে যায় তাহলে আপনি বেঁচে গেলেন। যদি রক্তটা ভেতরে আপনার ক্ষরণ হতে থাকে তাহলে আসলে ক্ষতিটা একটু বেশি হয় আর, কিন্তু কিছু করার ঠিক যেরকম হওয়ার তো হয়ে গেছে। যাই হোক, তাহলে ওই দ্বিতীয় হচ্ছে রাহুলের কথা, এগুলো কোনো স্ক্রিপ্টের মধ্যে ছিল না, এটা এখানে বসে বসে বানাচ্ছিলাম। রাহুল বলেছিল কিছু না এমনি। এবার এই কিছু না এমনি এই শব্দটা আমাদের অনেকের জীবনে a+b² মতো, পরীক্ষায় আসবেই, ওটাই লিখবোই, 4 নম্বর পাবোই। এরকম কত লোক যে মেসেজ আর হোয়াটসঅ্যাপ শুরু করেছিল কিছু হয়েছে, আজকে দেখলাম মিছিলটাই যেন কিরকম, তার উত্তর এসেছিল কিছু না এমনি। ওই যে এমনি কি কোনো প্রশ্নের উত্তর হতে পারে কি না, এইখান থেকে যে শুরু হলো, ওইটা যে কার জীবনে কোথায় গিয়ে কখন শেষ হবে সেটা জানা নেই। এবার এইটাকে কি রাজনীতি বলা যায় যে একই ফর্মুলা কপি পেস্ট করে করে সব জায়গায় দিয়ে হতে পারে? এটা তো অনেকের খুব আপত্তি যে না, প্রতিটা প্রেম আলাদা হবে, প্রতিটা সম্পর্ক আলাদা হবে, তাহলে আর ওইটা কি করে একই জায়গায়। আমি কোনো সিদ্ধান্ত করতে চাইছি না, কিন্তু অবশ্যই ভারতবর্ষে যেভাবে ভালো দিন আসবে কিউবায় আসবে না, কিন্তু ভারতবর্ষের মানুষও যে মতাদর্শের মশালটা নিয়ে চলতে চান ভালো দিন আসার জন্য, কিউবার মানুষও তো তাই চায়। তাহলে একটু যদি মিনিমাম একটা সমান পয়েন্ট থাকে তাহলে অসুবিধা। কিন্তু এটা শুধু শুধু প্রেমের আলোচনা নয়, প্রেমের সাথে পলিটিক্সও আছে, কবিতাও আছে ইত্যাদি। তো আমরা যখন ছোটবেলা থেকে বড় হতে হতে উঠছি, কি সব মিলেনিয়াল ইত্যাদি ইত্যাদি সব বলেছিল, এগুলো আমিও এখন সদ্য সদ্য মুখস্থ করতে আরম্ভ করেছি। কিন্তু এটা কি তুই বললি যে মিলেনিয়াল হলে শাহরুখ খানের ফ্যান হওয়া যাবে না? বলিস কি না? ঠিক আছে, বললে ঝগড়া, না বললে ঠিক আছে। এবার কথাটা হচ্ছে যে ওই আমরা যে সময় শাহরুখ খানের থেকে প্রেম টেম ইত্যাদি শিখেছিলাম আর কি, সেই একই সময় বাংলা ব্যান্ডের একটা খুবই জোয়ার উঠেছিল, যেটা নিয়ে সম্ভবত আমি আর চোখে দেখলাম, দেবাঞ্জনের নোটে অনেকগুলো কথা আছে, ফলে আমি এক লাইনের বাইরে যাবো। হ্যাঁ, অনেক ডিস্টেন্স তাও আমি দেখেছি, অল্প আছে, ফলে আমি ওটা বেশির মধ্যে যাচ্ছি না। এইটা আমার একটা খারাপ স্বভাব, এটা এক্সপ্রেস হয়ে যাওয়াটা উচিত না আর কি। তো ওই যে ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, আমরা যে সময়ের প্রবীণ আর কি, কি বললো, কানের পাশ দিয়ে মিলেনিয়াল হয়েছে, কানের পাশ দিয়ে এখন পাকা চুলের সমাহার বেরোচ্ছে। তো তাহলে আমাদের ওই সময়ে নিউ ইয়ারে কার্ড পাওয়া, জন্মদিনে কার্ড পাওয়া, সেটাকে ডায়েরিতে জমিয়ে রাখা, এইটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। এখনো প্রাক্তনদের কার্ড ফার্ড ইত্যাদি বার করলে এমনি সমস্যা কিছু হয় না আলোচনার মধ্যে আর। তো সেই সময় আমরা ওই আর্চিস গ্যালারি মানেই যে ভালোবাসা, এটা শিখেছিলাম, কোনো ভুল ছিল না। তখন আমরা বন্ধু বান্ধবকে বলতাম, লিখতাম, জানতাম ইত্যাদি। অনেক পরে এটা নিজেদের ভাবনার মধ্যে এসছে যে আচ্ছা, আর্চিস গ্যালারি অব্দি সবাই পৌঁছাতে পারবে? তাহলে যারা আর্চিস গ্যালারি অব্দি পৌঁছাতে পারবে না, বা যারা আজকের দিনে আরেকটু বেশিতে অন্য ওই সেইখানে পৌঁছাতে পারবে না, এখন আমার এক ভাই আছে, সে প্রি ওয়েডিং এ গেছিল জয়পুর শুট করতে। তো যারা জয়পুর অব্দি পৌঁছাতে পারবে না কলকাতার ছেলে প্রি ওয়েডিং এ, তার ভালোবাসাটা কিভাবে মাপা হবে আর কি? এটার মধ্যে কি আদৌ কোনো রাজনীতি, আমাদের চারপাশটা যেভাবে বদলাচ্ছে, আদৌ কি আমার মাথার মধ্যে, মগজের মধ্যে, মনের মধ্যে এগুলো কি অল্প 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 প্রভাব ফেলে দিচ্ছে কোথাও? এটা আমি কোনো সিদ্ধান্তে আসার জন্য আজকের কিন্তু আলোচনা নয়, আমরা খালি প্রশ্নটা তুলে দিতে চাই যে
যে গতিতে চলছি আর কি, যেদিকে, অন্য কিছু আমরা ভাবতে পারি কিনা। কারণ জয়দেব বসু লিখেছিলেন না যে প্রতিটা কবিতার জন্ম, তুমি চাও বা না চাও, হয় রাজনীতি থেকে। আমরা কি সবাই এই কথাটা মানি? যে মানি সে মানি, যে মানি না সে তার কোনো বিকল্প হাজির করতে পারি, তার পাল্টা যুক্তি দিতে পারি। কিন্তু কবিতায় প্রেম আসা, রাজনীতি আসা, গোটাটা আসলে তো ঠিক আমাদের ইচ্ছের উপর নির্ভর করে না। যারা কবিতা লেখেন, এরকম অনেকেই কবিতা লেখেন যারা লেখেন আসলে ফরমাইশ, অমুকটা লিখতে হবে বলে লিখে দিলাম, না হলে ওই যে কবিতা হিসেবেই এসেছিল আর কি, এই যে বাড়িয়ে দাও তোমার হাত, এই কথাটা, এই গানের লাইনগুলো আসলে কি রিপ্রেজেন্ট করছে, কি ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করছে, সেটা লেখার সময় লেখক বোধহয় ভেবে ওঠেনি। সেটা আমি শেষে যাব। কিন্তু জয়দেব বসু হোক কি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তারও যে খুব অনেক কিছু কবিতা পড়েছি তা নয়, কিন্তু যতটুকু পড়েছি তার মধ্যে একটা খুব ওই যারা আর্টিস্ট গ্যালারি অব্দি পৌঁছাতে পারেন না তাদের জন্য একটা দারুণ লাইন ছিল। তিনি তার কবিতায় লিখছেন, প্রতিদিন কিছু কিছু ইচ্ছা মরে যায়, অনিচ্ছাকৃত মরে যেতে হয় বা অযত্নে মরে যায়। প্রতিদিন কিছু কিছু ইচ্ছেরা নির্বাসিত হতে বাধ্য হয়। ব্যর্থ প্রেমের মতো কিছু ইচ্ছা স্মৃতির অসুখে ভোগে দীর্ঘদিন। কিছু কিছু ইচ্ছা স্বইচ্ছায় হত্যা করি, ইচ্ছার হননে বিবর্ণ হই বারবার। এই যে বিবর্ণ হতে হয় কেন? কারণ কোথাও আমার ইচ্ছার সাথে, আমার পাওনার সাথে, আমার নিজে আমি যেখানে দাঁড়িয়েছি, আমার পরিবার, আমার সমাজ, আমার পারিপার্শ্বিক আমাকে যে জায়গায় দাঁড় করাতে চাইছে, সেখান থেকে আমরা সত্যি দাঁড়াতে পারছি। এই যেমন রাহুলের প্রথম বই, এই কবিতার বই যখন বেরোলো, তখন এইসব বক্তৃতায়, তখন যাই হোক আমিও আরেকটু ছোট, ওই আরেকটু রক্তক্ষরণ বাইরে বের করার চেষ্টা করি আর কি, এখন আরেকটু কমিয়ে দিয়েছি। সেই বের করার সময় বলেছিলাম যে কবিতা লিখে যে পেশা করা যায়, রাজনীতি করেও যে পেশা করা যায়, এইটা আমাদের ভাবনার মধ্যে ছিল। তো আমাকে রাহুল পরে বলেছিল, তুমি যখন এইসব বক্তৃতা করছিলে, আমার মা কোনায় বসেছিলেন, চোখের জল ফেলছিলেন, যে যা হয় আর কি, মানে চারপাশ তো ক্রমাগত গিলে খেতে আসে, যে কি হলো, কি হলো, ঠিক মতো মানুষ কি করতে পারলে? তাহলে এই যে আজকের দিনে দাঁড়িয়ে, আমি জানি না ওর পরিবারের লোকজন আজকে এসছেন কিনা, বা এই ছবি, এই মুহূর্তটা নিজের চামড়ায় অভিজ্ঞতায় পাচ্ছেন কিনা। এইরকম আমরা যারা রাজনীতির লোক, তারা খানিক এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে বেরিয়েছি। এটা ঠিক রাজনীতি বা এটা ঠিক প্রেম বলে নয়, কবিতার মতন জীবন আমরা অনেকেই তো বেছে নিইনি, রাহুলও নেয়নি, আমরাও নেয়নি। আমরা মানে আমরা বক্তৃতা করছি বলে না, এখানে যারা বসে আছেন তারাও অনেকে নেন, কিন্তু তার মধ্যেও রাজনীতি হয়ে যায়। এই যে আমি সন্ধ্যেবেলা টিভিতে ঝগড়া করতে আসি, তাহলে আমার একটা সামাজিক সম্মান তৈরি হয়, যে আরে টিভিতে যায়, অথচ আমার সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন আরো যে 5 জন, তারা টিভিতে আসেন না। তাদের সেই সম্মানের জায়গা আমার সমাজ, আমার রাজনীতি, আমার পারিপার্শ্বিক তারা তৈরি করে দিতে পারছে কি? যদি না পারে, তাহলে সেটা আমরা এই সময়ে যারা আছি, তারা সেই দায়িত্বটা নিজে হাতে তুলে নিতে পারছি কিনা, এটাও আমাদের একটু ভাবনা চিন্তার মধ্যে থাকা উচিত। আমি বোধহয় বেশি ডিলেড হয়ে যাচ্ছি। যাই হোক, 12 মিনিট সময় ছিল, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, বেশিক্ষণ নেই। না না, পরে বিরাট চোতা আছে দেবাঞ্জনের কাছে। আরে ও হাতে লিখে রেখেছে বলে, দীপশিতার কাছে আছে ওটা মোবাইলে। তো কবিতা, তার ধরন ইত্যাদি নিয়ে আমার খুব বেশি ব্যাখ্যার ব্যাপার নেই, কিন্তু আমি এইটুকু জানি যে এই ধরনের কবিতা জয় গোস্বামী এসআইআর ডাক পেয়েছেন বলে জানি খুব চর্চা হচ্ছিল। তাহলে জয় গোস্বামী পুরনো কবিতা বাঁচতে বাঁচতে যেটা সবচেয়ে বেশি মানুষ পড়েছে, সেটা হচ্ছে পাগলি তোর সঙ্গে। আপনি দেখুন কবিতার লাইন, জয় গোস্বামী, আমি জানি না এখন এই সময় এসআইআর ডাক পান মানাবান এই কবিতা লিখতে পারতেন কিনা। পাগলি তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে জয় কিষান কাটাবো জীবন। আচ্ছা, এই জয় জওয়ান জয় কিষান তো কবিতার সাথে সম্পৃক্ত না, এটা তো দুটো রাজনীতির কথা, নির্দিষ্ট রাজনৈতিক আঙ্গিকে এসেছিল কথাটা, জুড়ে গেল। শুধু এখানে শেষ নয়, সন্ধ্যেবেলা ঝগড়া হবে, হবে 2 বিছানা আলাদা, হপ্তা হপ্তা কথা বন্ধ, মধ্যরাতে আচমকা মিলন। পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে আদম ইভ কাটাবো জীবন। রাস্তার ওপারে যারা পলিটিক্স করছেন আর কি, এক্ষুনি এই কবিতায় তাদের রাজনীতির প্রেম ছেড়ে দৌড়ে আসবেন যে ব্রহ্মচারীর সাথে আদম ইভকে মিলিয়ে দেওয়া যায় কি? যায় নিশ্চয়ই। কবিতা পারে সেটা করতে, রাজনীতিও পারে সেটা করতে। আপনি হ্যাভের পক্ষে আছেন কি হ্যাভ নটস এর পক্ষে আছেন কি গতবার কাকে সমর্থন করেছেন সেটা না ভেবে, রাজনীতি আপনার স্টিয়ারিংটাকে, শুধু আপনার নয়, আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের যে পুচকে বাচ্চাটা, যাকে আমি প্রায় রিয়ার সাথে ফেসবুকে ছবিতে দেখি,
ওর আগামী কয়েক বছরের স্টিয়ারিংটা ঘুরিয়ে দিতে পারবে কিনা এটা কবিতাও পারে। কবিতা পারে বলেই সুভাষ মুখার্জি লিখেছিলেন তো, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। এই ভালোবাসার সাথে আমার আর আমার বউয়ের ভালোবাসার কোনো ঝগড়া নেই, কিন্তু আমরা আসলে ইন্ডিভিজুয়াল থেকে সমষ্টির দিকে এগিয়ে যেতে পারছি কিনা, এই কবিতা এখনকার রাজনীতি আমাকে ইন্ডিভিজুয়াল হিসেবে প্রতিষ্ঠা করছে যে ও টিভিতে যায় ভালো বলে, নাকি আমাকে সমষ্টিগতভাবে বলছে যে ওরা ওরা আসলে পারবে একটা কিছু করতে। আজকের কবিতা, আজকের রাজনীতি, আজকের প্রেম, আজকের সমাজ ব্যবস্থা আসলে আমরা ওই দিকে টেনে নিয়ে যেতে চাই, এবং সেটা যে কোনো ভাবে যে কোনো পরিসরে একটু কাঠখোট্টা লাগলেও আমরা চাইবো আজকের ব্যবস্থা এইদিকে যাক। তাহলে কি আমাদের জীবনে ভালোবাসা ওই রকম থাকবে, শুধু মিছিলেই দেখা হবে না? একদম তা না। আমি জয়দেব বসুর প্রতি একটু বেশি বায়াস আর কি। হে বধুয়া মেঘ, তাহলে স্বীকার করে যাই, মেয়েটির কথাও ভাবি ফাঁকে ফাঁকে লুকিয়ে চুরিয়ে, সেহেতু তোমাকে ডাকা। রেল লাইনের ধারে খেলুড়ে বাচ্চাদের স্কুল এনে দিতে হবে, বাংলাকে দিতে হবে হলদিয়া পেট্রোকেমিক্যালস, তার আগে ছুটি নেই। ইতিমধ্যে খুঁজে নাও পথ, রাখা খরচের বিল ও মাসে পাঠিও। যাও মেঘ বলো তারে, সে যেন ভোলে না মরে। রাখা খরচটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, প্রেমের সাথে সম্পৃক্ত বটেই, কিন্তু এই যে আরো 5টা কাজের মধ্যে হলদিয়া পেট্রোকেমিক্যালসের দাবিটার মধ্যে কোনো একটা সরস্বতী পুজো বা 14ই ফেব্রুয়ারির রাত 12টায় উইশ করতে ভুলে যাওয়াটা অপরাধ দেবেন না মাননীয়া। এটা সামগ্রিক রাজনীতি এবং সামগ্রিক ভালোবাসার অংশ। কিন্তু এবার শেষ করতে হবে এই বলে যে এই যে আমি বললাম, এই খুবই আবোল তাবোল বলা হয়েছে। আমি নিশ্চিত আমার পরের 2 বক্তারা খানিকটা ম্যানেজ করে দেবেন। কবিতা 2-4টে একেবারে পড়া হয় না তা নয়, কিন্তু এই ধরনের বক্তৃতা আমার জীবনে প্রথম। এবং এই হাঁটু কেঁপে যাওয়া, ওই দীপুরা জানে কবে আমার প্রথম হাঁটু কেঁপেছিল বলতে গিয়ে, আজকে দ্বিতীয় দিন যেদিন হাঁটু কেঁপে যাচ্ছে একেবারেই বলতে গিয়ে, কারণ এটা পুরো আউট অফ সিলেবাস এবং সামনে এবং পিছনে এমন বাঘা বাঘা ইনভিজিলেটররা বসে আছেন, আরো কঠিন ব্যাপার আর কি। আমি নিশ্চিত আমার পরের 2 বক্তাদেরও তাই হবে। কিন্তু শেষ করব আশাবাদের কথা বলে, কারণ আমরা হতাশার কাজ করি না, হতাশার রাজনীতি যারা হতাশায় নিমজ্জিত করতে চায়। আমি নিশ্চিত আমি রাহুলের যে কটা কবিতা পড়েছি, যে কটা বই বাড়িতে আছে সব কবিতা পড়ে নিয়েছি, এটা বলাটা ঠিক নয়, কিন্তু যতটুকু পড়েছি আমি জানি ও ওই আশাবাদের কথাই বলে। তাহলে সেই আশার কথা দিয়েই শেষ করব। আশা ও নিরাশার মধ্যে কেঁপে উঠছে এই দেশ, ভয় কাঁপছে, আকাঙ্ক্ষায় কাঁপছে, তার স্নায়ু ও রক্তের মধ্যে কথা বলো। জাগো মহরমের দুলদুল, রক্তাক্ত ঘাড় তুলে আকাশে বিদ্ধ করো রেশা ও নিঃশ্বাস। জাগো লাভা, নিশ্চিত করে দাও সাবেকি শিল্পের স্মৃতি, মিনবাজারের ঠাট বাট। বৃশ্চিক রাশির নিচে যে মানুষ শুয়ে আছে ভাষাহীন, কপর্দকহীন, তাকে দাও রূপকথা, তাকে দাও যথার্থ মনীষা। জাগো ভবিষ্যৎ, জাগো নতুন কবিরা। এই যে আহ্বান দিয়ে আমি শেষ করছি একটু হাত বাড়ানোর কথা বলে। এই হাত বাড়িয়ে কিচ্ছু হবে না, চলে আয় আমি আছি, এই কথাটা আজ পর্যন্ত এবং আমরা যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত প্রেমেও কাজে লাগবে, রাজনীতিতেও কাজে লাগবে। ধন্যবাদ।